আমি মাসুদ কামাল আপনার কাছে প্রথম আসতে চাই। যেমনটি শুরুতে বললাম যে আমরা নির্বাচনের প্রস্তুতি কি কি চ্যালেঞ্জ সামনে আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, কিন্তু তার আগে দুটি বিষয় একটু আপনার মন্তব্য জানতে চাইছি। একটি হচ্ছে যে দিল্লিতে অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি বৈঠক করেছেন। এই বৈঠককে আমরা জানি না যে বৈঠকে কি বিষয় নিয়ে কথা হয়েছে, তবে তিনি যে বৈঠক করেছেন সেই আলোচনাটি শুধু সামনে এসেছে। আপনি কিভাবে দেখছেন এই বৈঠককে? এটা আমি খুবই ভালোভাবে দেখছি কেন উনি এই বৈঠকটা করার সুযোগ এমন একটা সময় পেয়েছেন যখন নাকি আমাদের এখানে শেখ হাসিনার বিচারে রায় হয়েছে এবং আমাদের পক্ষ থেকে ভারতকে অনুরোধ জানানো হয়েছে আমাদের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে যে ওনাকে যেন ফেরত দেওয়া হয়। তো এটার জবাব ওনারা যেটা দিয়েছেন ভারতে তাদের কূটনৈতিক ভাষায়, এই ভাষাটাকে এই প্রশ্নের এই যে আহ্বানটা আমাদের পক্ষ থেকে, সে আহ্বানের সুনির্দিষ্ট জবাব বলে আমার কাছে মনে হয় নাই। আমি বুঝতে পারলাম না ওনারা আসলে কি বললেন, আমি বুঝতে পারিনি। তো এটা নিয়ে হয়তো পরবর্তী আবার আলোচনা হতো, কিন্তু এখন অন্য ঘটনার প্রেক্ষিতে, অন্য একটা অনুষ্ঠানে যাওয়ার প্রেক্ষিতে ওনার সঙ্গে অজিত দোভালের সাক্ষাৎ হয়েছে এবং উনি এটা নিয়ে কথা তো বলবেন, স্বাভাবিক বলবেন। তো এই সরাসরি বলা আর এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো চিঠি চ্যানেলে বলার মধ্যে ডিফারেন্স, এটা অনেক ডিফারেন্স আছে। এই আমরা হয়তো বুঝতে পারবো কেমন। আমি শুনেছি অনেকে বলেছেন যে উনি নাকি খুবই ক্যারিজমেটিক ক্যারেক্টার, খুব সুন্দর করে মানুষকে প্রভাবিত করতে পারেন। এখন উনি আসলে কতটা ক্যারিজমেটিক আমি মনে হয় ওনার প্রমাণ দেওয়ার এই সুযোগ, একটা সুবর্ণ সুযোগ উনি পেয়েছেন। যদি উনি কিছুই করতে না পারেন তাহলে বোঝা যাবে যে ওনার এই ক্যারিশমা আসলে ইন্ডিয়ার জন্য খুব একটা কার্যকর না, অন্য কোনো জায়গার জন্য হতে পারে, আমি জানি না। এটি তার প্রথম পরীক্ষা এবং আমি আশা করবো পরীক্ষা উনি ভালোভাবে পাস করেন। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আমি আপনার কাছে শুনে কি প্রত্যাশা আমরা করতে পারি যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর নিয়ে আসার ব্যাপারে তিনি নিশ্চয়ই কথা বলবেন, আমরা এটা এই আশাবাদ তো করতেই পারি। আপনার কি মনে হয়? আপনাকে ধন্যবাদ। আমরা তো মনে করি যে এই স্বৈরাচার ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের যে রায় আমাদের এখানকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুনিয়েছে, এরপরে যেহেতু ওনার এই সফরটা, তো এই সফরে আমরা আশা করব যে ভারত যে কথাটা আমরা বলে এসেছি, সব ডিম এক ঝুড়িতে রেখেছিল আওয়ামী লীগের ঝুড়ি, তো সেটাই প্রমাণ করেছে তারা যে এই রকম একটা গণ অভ্যুত্থানে সেই ভারতেই পালালো আমাদের যেই ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা। তো কঠোর যেই ভাষায় বাংলাদেশ, আমরা আমাদের যে সেন্টিমেন্ট, আমাদের যে আশা এবং আকাঙ্ক্ষা, শহীদের রক্তের আমাদের যে শপথ, সেখানে বাংলাদেশ দেখলাম যে চিঠি অলরেডি দিয়েছিল যে এটা অবন্ধুত্বপূর্ণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার সামিল হবে যদি ফেরত না পাঠানো হয়। এটা রায়ের আগের কথা বলছি, কিন্তু তারপরও আমরা যখন দেখলাম যে ফেরত তো পাঠায়নি, তো পরবর্তীতে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রফেসর সঞ্জয় ভরদ্বাজ উনি বলছেন যে হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার শিকার, ওদের মেন্টালিটিটা বলছি আর কি, আর তাকে ফাঁসিতে ঝোলার জন্য ভারত ফেরত দেবে না। এটা তারা তো থিঙ্ক ট্যাঙ্ক, তাদের মতামত। এখন হাসিনা প্রতিহিংসার শিকার ভারত মনে করছে, জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে আমাদের বাংলাদেশের আমরা 18-20 কোটি লোক, প্রত্যেকেই আমরা এক একজন কিন্তু রাজসাক্ষী। আমাদের নিজের চোখে আমরা নিজেরা থেকে প্রত্যেকে আমরা যা দেখেছি, হাজার হাজার ছাত্র জনতার মৃত্যু, 30-40 হাজার ছাত্রের এই যে আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, এখন 1400 মানুষ খুনের জন্য একজন যেমন বলেছেন শহীদ পরিবারের সদস্য যে 1000 বার তাকে ফাঁসি দিলেও তাদের যেই কষ্ট সেটা আপনার শেষ হবে না। এখন আসলে ভারত বিরোধিতা বাংলাদেশের মানুষের বিষয়টা এত সহজ আর সিম্পল কিন্তু একদমই না। এই বিষয়টার মধ্যে অনেক কিছু মিশে আছে। এখন যেই কথাটা বলার চেষ্টা করছে এই প্রফেসর ভারতের, যে ভারতের দৃষ্টিতে বাংলাদেশ এখন ভারত বিরোধীদের দ্বারা চলছে,
এটা তাদের বয়ান আর কি। প্রফেসর ইউনূস প্রায়শই ভারতের সমালোচনা করছেন, যারা হাসিনাকে হটিয়ে দিয়েছে সেই বিক্ষোভকারীরা হাসিনাকে সমর্থন দেওয়ার জন্য ভারতকে দোষারোপ করে। এখন তারপরও যে আমরা যেমনটা শুনছি যে পারস্পরিক পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠির ব্যাপার আছে, বন্দি বিনিময় চুক্তি আছে ভারতের সাথে বাংলাদেশের, বন্দি প্রত্যার্পণ চুক্তি, এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমে তাদেরকে ফেরত আনা যায় কিনা, এবং সেই সাথে ইন্টারপোলের যেই ব্যাপারটা আছে, যেহেতু এখন তো কনভিকশন এবং ডেথ সেন্টেন্স হয়ে গেছে, এর আগের সিনারিওটা ভিন্ন ছিল, এখন সম্পূর্ণ ভিন্ন। এখন তারা পিনাক রঞ্জন চক্রবর্তী নাকি বলেছেন হাসিনাকে কিভাবে মৃত্যুর মুখে ঠেলে দেবে নয়াদিল্লি। তো 1400 একেবারে তাজা প্রাণ এই যে ঝরে গেল রাস্তায় জুলাই আগস্টে, এবং তার আগে আপনি জানেন যে আমাদের হাজারের ওপর গুম, হাজার হাজার খুন। এখন এগুলার পরে তারা যদি এই যে এই ধরনের কথা বলেন, সাবেক একজন রাষ্ট্রদূত, যে যতদিন হাসিনাকে বাংলাদেশ ফেরত না দেবে ততদিন দুই দেশের মধ্যে খারাপ সম্পর্ক বিদ্যমান থাকবে উনি বলছেন। তবে এমনটি সবসময় চলতে পারে না। ভারত এখন নির্বাচনের জন্য অপেক্ষা করছে, যখন নির্বাচিত কোনো সরকার আসবে, এটা একটু সিগনিফিক্যান্ট, তখন হয়তো সম্পর্ক ভালো হবে, এরকম একটা আভাস উনি দিচ্ছেন। তিনি বলেন ভারতকে এখন অপেক্ষা করতে হবে, বাণিজ্য অন্যান্য বিষয় সমুন্নত রাখতে হবে। এই কথাটা আমরা এর আগেও শুনেছি যে নির্বাচিত সরকারের জন্য ভারত অপেক্ষা করছে। সেখানে আমার প্রশ্ন ফাহিমা নাসরিন মুন্নি আপনার কাছ থেকে, যে বিএনপি যদি বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনায় যায় তাহলে আসলে এই বিষয়টা কিভাবে ডিল করবে, বা ভারত এরকম ভাবনা যে তাদের মধ্যে আসছে, এটা কি আসলে বিএনপি ক্ষমতায় আসবে এটা ভাবার কারণেই আসছে কিনা, সেই প্রশ্নটা অনেকের মধ্যে আছে। বিএনপি তো একটা বড় রাজনৈতিক দল। বিএনপি ইনশাল্লাহ একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন হলে আগামীতে সরকার গঠন করবে, সেটা তো আমরা আশা করি। কারণ আমরা তো দীর্ঘদিন নির্যাতিত, নিপীড়িত, আমরা তো রাজপথে থেকে যেভাবে মোকাবেলা করেছি নিজের আত্মপরিচয়ে বলিয়ান হয়ে, সেটা খুব কঠিন ছিল, সেটা কখনো সহজ ছিল না। এখন আমাদের সরকার আসলে আপনি দেখেছেন আমাদের অলরেডি মহাসচিব ওনার যে বক্তব্য যে ভারতের দাদাগিরি এটা যেন আর ভবিষ্যতে করতে না পারে, যেটা তারা কন্টিনিউয়াস করে এসছে। আর আওয়ামী লীগের সাথে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, রক্তের সম্পর্ক, এগুলো কথা শুনতে শুনতে তো আমরা তিতা বিরক্ত হয়ে গিয়েছিলাম। কাজেই এখন হাসিনা বিরোধী একটা বাংলাদেশের যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টটা অত্যন্ত কমপ্লেক্স এবং সেটা সঠিক, সেটার মধ্যে ন্যায় আছে। কারণ কি হাজার হাজার মানুষের রক্ত এখানে কথা বলে, এটা এত সহজ না যে একটা আমরা রাজনৈতিক দল বললেই আমরা একেবারে নিয়ে আসবো না। এটা হচ্ছে তাকে বাংলাদেশে এনে শহীদ পরিবারগুলোর স্বার্থে, বাংলাদেশের 18-20 কোটি মানুষের স্বার্থে। এই সরকার যদি না পারে বিএনপি পারবে বলে কি আপনি মনে করেন? আমি এটা তো ওনাদের বক্তব্যই আমি আপনাকে বললাম যে বিএনপি হাসিনাকে ফেরত আনতে পারবে কিনা। ইনশাল্লাহ পারবে, এবং সেই ইনিশিয়েটিভ আমাদের 100% থাকবে। কারণ আমরা সবচাইতে বেশি নিপীড়িত এবং নির্যাতিত এই গত 16-17 বছরে। আপনি দেখেন আমরা আমাদের দেশনেত্রীকে 36টা মামলা দিয়ে কি অবস্থায় একটা পরিত্যক্ত জেলখানায় বছরের পর বছর আটক করে রেখে স্লো পয়জনিং করে অসুস্থ বানিয়েছে। এবং আপনি জানেন আমাদের বহু নেতা জেলখানায় মৃত্যুবরণ করেছেন। আপনি জানেন যে আমাদের একজন ছাত্র নেতাকে ছাত্র দলের 16টা গুলি করেছে, হাত পা বেঁধে। কর্ণফুলীর পাশে আমাদের ছাত্র নেতা নুরু, 3টা সন্তানের বাবা, কি নির্মম। তারপর জনি, তার আঙুল, ওর ওয়াইফ তখন কয়েক মাসের প্রেগনেন্ট, তারপরও অনেকবার বলেছিল রাজনীতি ছেড়েই দিবে, কিন্তু পারেনি। তো হাতে পায়ের 20টা আঙুলের নখ জনির ছিল না, জনির লাশ যখন পাওয়া গেছিল। আমি আসবো আপনার কাছে আবারও, মানে আপনি বলতে চাইছেন যে আপনারা সিরিয়াসলি চেষ্টা করবেন। ওসমান হাদি, আমি আপনার মন্তব্য শুনি যে অজিত দোভালের সাথে খলিলুর রহমানের যে বৈঠক হচ্ছে, উনি যখন দিল্লি গেলেন, যাওয়ার আগেই কিন্তু আমরা অনেক সমালোচনা শুনেছি যে ভারত বিরোধিতার কথা বলে
এত ভারত বিরোধিতার কথা বলে ভারতেই তিনি কেন গেলেন? এমনও শুনেছি যে হাসিনাকে গেছেন যখন হাসিনাকে আনতে হবে। এখন আপনার কি মনে হয় যে তিনি আসলে কতটুকু সফল হতে পারবেন? আসলে তিনি কতটুকু সফল হবেন এটা তো তিনি যখন ব্যাক করবেন, তিনি কেন তার এই যাওয়াকে নিয়ে আপনার মন্তব্য, তিনি যখন ব্যাক করবেন তখন তো আমরা দেখব। প্রথমত হলো যে আসলে আমি যেটা মনে করি যে এটা খুবই সিগনিফিক্যান্ট একটা সময় ওনার সফরটা হলো। অফকোর্স বাংলাদেশের মানুষের তো ধরেন বিএনপি, জামাত ইসলামী বা অন্যান্য সব দল মিলিয়েও একসাথে যেটা জনমানুষের প্রত্যাশা, যদি খলিলুর রহমান সাহেব ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফিরিয়ে আনতে পারেন। এখন প্রশ্ন হলো আসলে পারবেন কি পারবেন না, এর চেয়ে আমি এটাকে আরেকটু বাহির থেকে দেখতে চাই। সেটা হলো আমি মনে করি ইন্ডিয়া যদি হাসিনাকে বাংলাদেশে ফেরত দেয়, গুড এন্ড ফাইন, এটা তো বিরাট ব্যাপার। যদি নাও দেয় তাহলেও বাংলাদেশের লাভ। এইটা হলো দুটো ব্যাপার। প্রথম ব্যাপার হলো দেখেন, এই সম্ভবত একটা ঐতিহাসিক গ্রাউন্ড তৈরি হলো ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলাদেশের। প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ফোরামে, কমিউনিটিতে প্রতিদিন বলতে পারবার যে ভারত আমার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে আশ্রয় দিয়ে শুধু রাখে নাই, তাকে ভীষণভাবে সমাদরে রেখেছে। এবং বাংলাদেশ উইল টেক দ্য আপার হ্যান্ড অন ইন্ডিয়া। বাংলাদেশের এই আপার হ্যান্ড নেওয়ার সুযোগ, গত 15 বছরে আপার হ্যান্ড তো দূরের কথা, দেখেন লেন্দুদ্দর্জির কথা আমরা বলি না, এবং মনে আছে বেগম জিয়ার এই কথাটা আমার, এবং বাংলাদেশের মিডিয়া আজকে তারাই তো এখন খুব বিএনপির সাপোর্টার হয়ে উঠেছে। হাসিনা ক্ষমতায় আসার 1 বছর পর ইন্ডিয়া সফর করেছিল, তার প্রথম সফর। বেগম জি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে যদি দেশের ভালো কিছু হয় সে নিয়ে আসতে পারে, ওয়েলকাম করব। আর যদি দেশের জন্য কোনো খারাপ চুক্তি করে আসে বা গোপন চুক্তি করে আসে, আমরা পথে কাটা বিছিয়ে দেব। আমার খুব শব্দটা মনে আছে। বাংলাদেশের পত্রিকাগুলো পরের দিন এটার বিশ্লেষণ বার করেছে, বেগম জিয়া যে পথের কাটা বলেছেন এর মানে কি, তিনি কি তার পথে পথে বোমা ছুড়বেন? এর মানে ওই যে 21শে আগস্ট গ্রেনেড হামলায় বোমা উনি মেরেছিলেন, সেই বোমায় কি মারবে? দেখেন এই পলিটিক্যাল রিটোরিককেও বেগম জিয়াকে বোমা মারা পর্যন্ত নিয়ে গেছে এই মিডিয়াগুলো। এখন তারা ভীষণ আবার বিএনপির বন্ধু হচ্ছে। মানে বিএনপির ব্যাপারে আমাদের আফসোসটা কি দেখেন, বিএনপি তো বড় দল হিসেবে সব থেকে বড় মাতলুম দল, মানে দলের স্কেল হিসেবে অফকোর্স। কিন্তু আপা যেটা বললেন, আমরা বিলিভ করতে চাই বিএনপির স্ট্যান্ড এইটা, আর বিএনপির এই স্ট্যান্ডটা যতদিন থাকবে তার সাথে বাংলাদেশের মানুষ থাকবে। কিন্তু বিএনপির কেউ যদি আওয়ামী লীগের ভোট ব্যাংক, অফকোর্স জামাতের কথা বলছি, কিন্তু আমি জামাতের সাথে বিএনপির এই জায়গাটা বলতে চাই না কেন, দেখেন জামাত তো একটা ক্যাডার বেসড পার্টি, তার অনেক বেশি মানে তার হিসাবটা ভিন্ন। কিন্তু বিএনপি তো বড় অর্থে গণদল এবং সব থেকে বড় দল বাংলাদেশের। যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখনও বিএনপি সব থেকে বড় দল। তো বিএনপির তরফে যদি গুরুত্বপূর্ণ জায়গা থেকে এই দেখেন, আপনি একটা খেয়াল করবেন, এই যে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিল, এটা নিয়ে অলমোস্ট কোন একাডেমিয়া থেকে বা গুরুত্বপূর্ণ জায়গা থেকে এর তদন্ত প্রক্রিয়া কেউ কিন্তু প্রশ্নবিদ্ধ করে নাই, তারা সব চেষ্টা। কিন্তু বিএনপির একজন ধানের শীষের মনোনয়ন নিয়ে, ওনাকে আমি বিএনপির বলি না, আমি বলি ছাত্রলীগের ফজলুর রহমান সাহেব, উনি বিএনপিতে পড়েছেন। এখন কিশোরগঞ্জে যেহেতু বেশি ভোটার ওনার আওয়ামী লীগের, হামিদুর রহমান সাবেক রাষ্ট্রপতি ওনার, এখন উনি ওইখানে উইন করবার জন্য, উনি এই ভোটের রাজনীতিটা করবার জন্য দেখেন কিভাবে প্রশ্নবিদ্ধ, মানে তার যে জেস্টার, তার যে আদালত নিয়ে কথা, এটা তো প্রশ্ন করবার স্পেস তৈরি করে দিচ্ছে। এবং সেখানে তিনি আবার মুক্তিযোদ্ধা কার্ড খেলছেন। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে মানতে পারি না হাসিনার মানে কি, এটা কিসের সাথে কিসের তুলনা? হাসিনার করা ট্রাইব্যুনাল, হাসিনার এস্টাবলিশমেন্টে শহীদের পরিবারের সামনে রায় হয়েছে। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলি, আমরা প্রসিকিউশনের সাথে বারবার বলবার চেষ্টা করেছি, আইনের বাইরেও তো আমরা দেশের সিটিজেন হিসেবে কিছু বোঝাপড়া থাকে, যে এই যে তদন্ত সংস্থা অথবা যে পুরো জার্নিটা, এইটা ইন্টারন্যাশনাল যে কোনো কোর্টের বাইরে কোনো রায় হবে না। আপা আছেন, আপারও নিশ্চিতভাবে বলতে পারবেন, আপা তো আইনের মানুষ। তো আমি বরং বলা যে এই যে ফজলুর রহমান সাহেব, উনি যে ওনার কনস্টিটিউয়েন্সিতে জেতার জন্য আওয়ামী লীগের ভোটের রাজনীতি করতেছেন, কিন্তু বিএনপির এটাও কিন্তু আপনাদের পারসেপশন যে উনি শুধু ভোটের রাজনীতি শুধুমাত্র ওনাকে তো দল এর আগে উনি জুলাই নিয়ে কটু মন্তব্য করেছিল, এবং এটাকে বিএনপি অফিসিয়ালি আমলে নিয়ে কিন্তু ওনাকে ওনার ব্যাপারে স্টেটমেন্ট নিয়েছিল। এরপর আমরা দেখলাম ওনাকে নমিনেশন দেওয়া হয়েছে, ফাইন, ওকে, এটা সমস্যা নাই। কিন্তু ওনার এই বক্তব্য বিএনপির অন্যান্য কনস্টিটিউয়েন্সিতে যে ইম্প্যাক্ট করবে, এইটা বিএনপি অফিশিয়ালি না মানলে বিএনপি না বুঝলে আমার কোনো সমস্যা নাই, কারণ আমি তো আর বিএনপির অ্যাডভাইজার না। আমাদের যেটা জায়গা, আমরা ন্যূনতম যারা ইনসাফের পক্ষে, জুলাইয়ের পক্ষে, জুলাই বলতে ইনসাফের পক্ষে, জুলাইয়ের তো ভিন্ন কোনো পক্ষ নাই, সবাই জুলাইয়ের পক্ষে, সেটা আমাদের কমন জায়গা হলো হাসিনার যে জায়গাটা। দেখেন বাংলাদেশের এই সর্বপ্রথম সুযোগ এসছে ইন্টারন্যাশনাল, আমি তো মনে করি এই যে আমাদের দ্বিতীয় দিন যেই ফর্মাল লেটারটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইন্ডিয়া দেওয়া হয়েছে, আপনি কি চিন্তা করতে পারেন যে
15 বছরের মধ্যে, গত 15 বছর এরকম একটা মজবুত স্টেটমেন্ট নিয়ে ইন্ডিয়াকে চিঠি দিতে ইস্যু করতে পারে বাংলাদেশ? এই গার্ডসটা আমরা দেখতে পারতে চাই। এই ইন্টারিম যেটুকুন শুরু করলো, ধরেন ইন্টারিমের হাজার ব্যর্থতার পরে আমি যে জন্য তাকে কংগ্রাচুলেট করতে চাই, তার আমলে সে কিলার হাসিনার ভার্ডিক্টটা দিতে পেরেছে। এবার পরবর্তী যারা ক্ষমতায় আসবে তাদের উপর দায় বর্তাবে। এই ট্রাইব্যুনাল তারা কত দূর নিয়ে যাবে। আমি আবারও আসবো আপনার কাছে। মাসুদ কামাল, আমি একটু শুনে নিতে চাই এই প্রসঙ্গে আপনার মন্তব্য। পিনাক রঞ্জনের কথাটা যেটি তিনি বলেছেন যে আমরা হাসিনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না, এছাড়াও ভারতীয় গণমাধ্যম যেভাবে আসলে দেখছে এই বিচারকে, আপনি আপনার মূল্যায়ন কি? ভারত তাদের মতো করে দেখছে। ভারত শেখ হাসিনাকে ভালোবাসে। এখন ভালোবাসার অনেক সময় কারণ লাগে না, তাও ভালোবাসে, বাট এটা কারণ যথার্থ কারণেই ভালোবাসে। শেখ হাসিনা ভারতকে যা দিয়েছে ভারত সেটা ভুলতে পারছে না, যে কারণে শেখ হাসিনা এই মানে তাকে না দেওয়ার ব্যাপারে ভারত সম্ভাব্য সব ধরনের চেষ্টাই করবে। লজিক্যাল চেষ্টা করবে, ইলজিক্যাল চেষ্টা করবে, সব চেষ্টাই করবে। কাজে পিনাক রঞ্জন যেটা বলেছে এটাই ভারতের মনোভাব এখন পর্যন্ত। এখন ভারতের টেকনিক্যাল প্রবলেমটা কি, ভারত চারদিকে, তার সীমান্তে চারদিকে যতগুলি দেশ আছে তার সঙ্গে বেসিক্যালি কারোরই সুসম্পর্ক নাই, বেসিক্যালি কারোরই নাই। নেপালের মধ্যে একটু ভালো হতে যাচ্ছে এখন, বাট এটাও না হওয়ার মতোই, এটা খুব অস্থির জায়গা। কাজে ভারত একটু বেকায়দা দিয়ে আছে। কিন্তু ভারত যখন আমাদের এখানে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, ভারত তার সঙ্গে সুসম্পর্ক করার জন্য হাত বাড়াবে, যে গভর্নমেন্টই আসুক। সেক্ষেত্রে আমাদের যে গভর্নমেন্টটা আসবে আগামীতে, তারা হয়তো বার্গেনিং এর পয়েন্ট হিসাবে শেখ হাসিনা ইস্যুটাকে তুলতে পারে। সেক্ষেত্রে কিন্তু তারা আবার অতটা মানে, এখন ভারতের তো আসলে একটু ঝামেলা আছে, কিন্তু তাদের তো একটা দেশ লাগবে যারা তার সঙ্গে যে দিকটা দেশে নিরাপদ থাকতে পারে, নিশ্চিন্ত থাকতে পারে। সে ডান দিকে গেলে বাম দিকের ভয় করতে হয়, সামনের দিকে গেলে পেছনের ভয়টা তার করতে হয়। কিন্তু কাজে তার একটু তো টেনশন ফ্রি একটা জায়গা থাকা দরকার। সেই কারণেই তারা পরবর্তী যে গভর্নমেন্ট আসবে তার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে হয়তো যেতে পারে। সেই সরকার হয়তো বা এটাকে ইউজ করতে পারে, যদি তারা খুব টেকনিক্যালি এবং আপনার মানে ডিপ্লোম্যাটিক্যালি এটাকে ইউজ করতে পারে, তাহলে হয়তো পরের গভর্নমেন্ট আনতে। কিন্তু এই গভর্নমেন্ট, আপনি কি মনে করেন যে ভারত এই যে বার্গেনিং এর টুল হিসেবে ব্যবহার করতে পারে বলে আপনি বলছেন, যে ভারত সেক্ষেত্রে রাজি হতে পারে শেখ হাসিনাকে ফেরত দিতে? এখন ওই গভর্নমেন্টের সঙ্গে কি বার্গেনিং পয়েন্টগুলো কি হবে তার উপর অনেক কিছু নির্ভর করবে। মানে এটা তো স্বাভাবিক যে শেখ হাসিনা যা দিয়েছিল সেটা তো আর আপনার মানে অন্য কোনো গভর্নমেন্ট যারা আছে, সম্ভাব্য যারা গভর্নমেন্ট, আমি যদি ধরি বিএনপি অথবা জামাত, যাদেরকে ধরি, তাদের কাছ থেকে তো ওইটা পাবে না সে ভাই, বলে তো লাভ নাই। কিন্তু মানে একদম না পাওয়ার চেয়ে তো এটা কিছু পাওয়া তো ভালো, ওইটুকু তারা আশা করতে পারে। তাদের কাছে যে শেখ হাসিনা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার একটা, তা কিন্তু না ভাই। রাষ্ট্রের প্রেম আর ব্যক্তি প্রেম এক জিনিস না। কাজে এখানে তারা রাষ্ট্রের স্বার্থ চিন্তা করবে। শেখ হাসিনাকে তাদের এখানে রেখে তাদের যে রাষ্ট্রীয়ভাবে খুব একটা লাভ হয়ে যাবে তাদের, আমি এটা মনে করি না। কিন্তু ওইখানে ওইটা আবার একটা বার্গেনিং একটা জায়গা সে রাখতে চায় ওখানে, যে আমি এটা, কিন্তু এই গভর্নমেন্টের আমলে আমি কোনো মানে সম্ভাবনা দেখি না। তাহলে আগামীতে এরকম সম্ভাবনা আপনি দেখছেন যে ভারত হাসিনাকে ফেরত দিতে পারে নতুন গভর্নমেন্টের তাদের কেসের উপর ডিপেন্ড করবে। আজ নির্বাচন কমিশন বসেছিলেন, রাজনৈতিক দলগুলোর সাথে কথা হয়েছে সেখানে, এবং কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ উঠে এসেছে। এর মাঝে একটি বিষয় নিয়ে আমি একটু আপনার কাছে ফাহিমা নাসরিন মুন্নি আসতে চাই। আমরা দেখলাম যে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত যে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে, সেখানে নির্বাচন আচরণ বিধিমালা যে নতুন প্রণয়ন করা হয়েছে, এখানে 7 ধারার উপধারায় অনুযায়ী প্রার্থীদের পোস্টারে, ব্যানারে, ফেস্টুনে দলীয় প্রধান ছাড়া অন্য কারো ছবি থাকতে পারবে না। সেক্ষেত্রে মনোনীত প্রার্থীর ছবি ছাড়া আর কি। সেক্ষেত্রে প্রশ্ন এসেছে যে তাহলে বেগম জিয়ার পাশাপাশি তারেক রহমানের ছবি থাকতে পারবে না, এরকম কথা বলছেন কেউ কেউ। আমি একটু আপনার মন্তব্য শুনি। আসলে আমাদের দেশের যে রাজনৈতিক কালচার, আমাদের দেশের যে রাজনৈতিক ঐতিহ্য, যে নর্মস আছে, সেখানে আমাদের মতন একটা দলের 3 জন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ছবি, আমাদের দেশনেত্রী মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার ছবি থাকবে, এবং সেই সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাহেবের ছবি থাকবে। এখন আপনি বলতে পারেন কেন?
এই আমি বলেছি এটা আমাদের রাজনৈতিক কালচার একটা পার্ট। এখন হঠাৎ করে আমাদের একটা কথা আছে না, যেটা মন জানে না ওইটা চোখ দেখে না, আবার যেটা চোখ দেখে না ওইটা মন জানে না, কথা আছে না? চোখে দেখতে হবে। ভোট মানে কি, আমাকে চোখে দেখতে হবে, তারপরে আমার মন জানবে, আমি মাইন্ড সেটেল করব, আমি ঠিক করব। এর আগে 3টা নির্বাচন হলো না, কোনো নির্বাচনের দমতান নও হলো না। হ্যাঁ, যে রাতের ভোট, ডামি ভোট, তারপরে বিনা ভোটের 154 জন এমপি। এখন হাদি আমার ভাই, তাদের মতন 5 কোটির ওপরে তরুণ ভোটার মুখে আছে, তারা ভোট দিবে। তারা ভোট দিতে পারেনি এই স্বৈরাচার ফ্যাসিস্ট গণহত্যাকারী এই শেখ হাসিনার আমলে। তো এখন আপনি দেখেন যে নির্বাচনের যে পরিবেশ, এটা কার তৈরি করবার কথা? মাঠে যে নির্বাচনের পরিবেশ, একবার কি বললো পিয়ার, উচ্চ কক্ষ না নিম্ন কক্ষ, এটা নিয়ে একটা চললো কিছুদিন, তারপর এবার আসলো কি গণভোট, 84টা পয়েন্টে গণভোট, 25-30 পাতার, এখন 4টা পয়েন্টে সেটেল করে বলছে একটা উত্তর হবে হ্যাঁ অথবা না। আপনি মনে করেন দুটো বিষয়ে, 4টার ভিতর দুটোতে আমি এগ্রি করছি না, কিন্তু উত্তর আপনি একটাই দিবেন, হ্যাঁ অথবা না। ওই জিনিসগুলাতে আপনারা না গিয়ে আমাদের নির্বাচন কে কোন দল কিভাবে করবে এটা ডিকটেট করবার দরকার নেই তো। এটা তো অলরেডি সেটেলড, এটা তো অলরেডি এভাবে আমরা করে আসছি। তা এখন আবার ভাই পিআর দিয়ে মানুষকে কনফিউজ করা কিংবা গণভোট দিয়ে এরকম একটা কনফিউশন আনা, অ্যাওয়ারনেস তৈরি করা হলো না, একেবারে গ্রাসরুট থেকে যে জনসচেতনতা তৈরি করবে, তারপরে না বলবে যে কিভাবে আপনার আমাদের কার ছবি থাকবে, কিভাবে থাকবে না থাকবে। এখন নির্বাচনের বাকি আর কয় মাস, ফেব্রুয়ারির আমাদের ফার্স্ট উইকে নির্বাচন, সেকেন্ড উইকের মধ্যে হওয়ার কথা আছে ইনশাল্লাহ। তা এখন আমাদের উপর এই সব শর্ত, এই সব আর দেওয়ার দরকার নেই। আচ্ছা, আমি শরীফ ওসমান হাদি আপনার মন্তব্য শুনি, আপনি কিভাবে দেখছেন? আমি আপনার সাথে একটুখানি রেসপন্স করি। মানে আপনি তো স্বতন্ত্র প্রার্থী, কিন্তু মানে একটা ব্যাপার হলো যে অফকোর্স এটা ভালো হতো যে এই চেঞ্জেস গুলো আনবার আগে জনসচেতনতা তৈরি করা, রাইট? এখন মানে দুটোই প্যারাডক্স। কি অর্থে? আপনি তো ধরেন ফেব্রুয়ারিতে ইলেকশন, আপনাদের সময় আছে কতটুকু? তো বিএনপি বা অন্যান্য যে দলগুলো দেশের ভালোর জন্য খুব দ্রুত নির্বাচন দরকার, এটা যেরকম জরুরি, আবার জনসচেতনতা তৈরি করতে হলে তো এই সরকারকে 5 বছর ক্ষমতায় থাকতে হবে। মানে আপনি তো 2 মাসে জনসচেতনতা তৈরি করতে পারবেন না। তো আসলে এই সরকার ধরেন কি করবে? তার তো কিছু জায়গায় সিগনিফিকেন্ট জায়গা দেখাতে হবে, যেহেতু সে 5 বছর থাকছে না বা থাকবেও না। তো এখন তার হাতে যেটুকুন জায়গা আছে, ধরেন এটা তো আর অনেক সিগনিফিকেন্ট ইস্যু না যে দলীয় প্রধানের বা আরো 5 জনের ছবি দিলে। এখন বিএনপির ক্ষেত্রে এটা যেটা ব্যাপার, ধরেন বিএনপির যে বেগম জিয়ার সাথে এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা অন্যদের ছবি। এখন আমরা আমাদের একটা মুশকিল হলো, ধরেন আমরা যখনই এইটা নিয়ে আলাপ করি, মানে উই আর ফোকাসিং অনলি অন বিএনপি। মানে বিএনপি ছাড়াও তো পলিটিক্যাল পার্টি আছে, হয়তো তারা লার্জেস্ট পার্টি না অফকোর্স, কিন্তু তাদেরও তো সাপোর্ট আছে, তাই না? তো এখন তারা কি এটা অপোজ করছে কিনা? তো এখন ব্যাপার হলো আমরা তো বরং বলি যে পোস্টারে, আমি দেখেন আপনি আমার একটা টক শোটা প্রচুর মানুষের কাছে পৌঁছেছিল, আমি আরো 6 মাস আগে মিস্টার তারেক রহমানকে অ্যাড্রেস করে বলেছিলাম যে প্লিজ আপনি পারলে একটা জিনিস করলে বাংলাদেশে অনেক বিরাট পরিবর্তন হবে, যে একমাত্র বিএনপির পার্টি যে পোস্টার করবে, পার্টির পোস্টারের বাইরে কোনো ব্যক্তিগত পোস্টারে বেগম জিয়ার ছবি, আপনার ছবি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি থাকতে পারবে না। প্রত্যেকটা দলের করা উচিত। কেন? এলাকার যে লোকটা ড্রাগ ডিলার, যে মাদক ব্যবসার সাথে জড়িত, সেই লোকটা হুট করে একটা এতদিন ছিল ধরেন একদল, এখন আবার একদল, এটা শুধু বিএনপির কথা বলছেন, সব দলের একই প্রবলেম। সে করবে কি, শহীদ জিয়ার ছবি দিবে, বেগম জিয়ার ছবি দিবে, তারপরে তার নিজে, এর মানে নিজের সমস্ত অপরাধ ওই ছবিগুলোর মধ্যে সে একটা জাস্টিফিকেশন তৈরি করে, একটা লেজিটিমেসি পায়। তো সেটা কেন তারেক রহমান সাহেব কলুষিত হতে দিবেন? এটা একটা প্রশ্ন। তবে আমার যেটা মনে হয় যে হ্যাঁ, আপা যেটা বলেছেন এটা তো আমাদের পলিটিক্যাল কালচারে নাই। আমরা তো একটা পোস্টারে 36টা ছবি দেখে অভ্যস্ত, কিন্তু আমরা কি কোনোদিন পরিবর্তন হব না? আমাদের তো পরিবর্তন লাগবে। শুরু করব কবে? লেটস ব্রেক দ্য আইস। এবার আমরা চেষ্টা করে দেখি, এরপর যদি আমরা চেষ্টা করে ভালো করতে না পারি, তাহলে যদি বিএনপি সরকার গঠন করে তার আবার আইন ভেঙে আরেকটি পরিবর্তন এসেছে, যেটা নিয়ে আমরা জানি যে বিএনপির দিক থেকে এটা আপত্তিও জানানো হয়েছে, পরিবর্তন সংশোধনের জন্য বলা হয়েছে। সেটা হচ্ছে যে জোটে থাকলে, জোটে গেলে পরে সেখানে নিজেদের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। ওকে, কিন্তু এখানে আমি একটু জানতে চাই জনগণের আসলে কি লাভ হয় তাতে, এবং এই যে অনেকগুলো দলের গণতন্ত্রের কথা যেটা আমরা বলি, সেক্ষেত্রে একটা সমালোচনাও আছে, সেটা হয়তো খুব বেশি বান্ধব হবে না। তো আপনার মানে জনগণের কি লাভ হয়, প্রশ্নটা হলো এরকম প্রশ্ন যে আসলে বাংলাদেশে কোনো কিছু জনগণের লাভ হয় না, এটা হলো প্রথম কথা।
এই যে আপনি আমার সাথে টকশো করতেছেন, এতে জনগণের লাভ হয় কি? এতে তো আমি এখন এখান থেকে টাকা নিয়ে যাবো আর আমার মানুষ দেখবে না, কিছু লাভ হয়। তারপর যদি লাভ হয় এর মানে আমাদের তো কিছু চেঞ্জেস এর জায়গায় যেতে হবে। ফ্যাক্ট হলো আপনারা যদি আমরা সিদ্ধান্ত নিই যে বাংলাদেশে অলওয়েজ পার্টি থাকবে 2টা বা 3টা, বাকি বড় মাছগুলো সব ছোট মাছকে খেয়ে ফেলবে, তাহলে তো আমাদের এমন সিস্টেম আমেরিকার মতো হতে পারে, 2 পার্টি পলিটিক্স, 2 পার্টি সিস্টেম আছে তো অনেক দেশে। কিন্তু আমরা এই যে দলগুলো সবাই কিছু ছোট ছোট দল পালার পরে কি করি, অন্য করে গ্রো করতে দেই না, একটা জোট করি। এবং যেটা হয়, ধরেন আমি যদি ধানের শীষ বা দাঁড়িপাল্লা নির্বাচন করতে চাই, এখানে 2টো অপশন আছে। আমি যখন ওই তার সাথে জোট করবো একক দলের হিসাবে একজন, তখন শুধু ওই মার্কাটা আনার জন্য আমি অনেক টাকায় প্রতীকটা কিনতে চাইবো, আমার ব্যক্তি ক্যাপাসিটি দেখানোর দরকার নাই। কারণ আমি জানি আমি যদি কোনোভাবে ধানের শীষ নিয়ে আসতে পারি, আগে যেরকম সবাই নৌকা নিত, যে নৌকা নিতে পারলেই পাস, আমি যদি দাঁড়িপাল্লা নিতে পারি তাহলেই পাস। এখন যেটা হবে, যে জোটে যাবে, ধরেন বিএনপি যাকে এবার যারা চাইলে বিএনপি চিন্তা করবে আমি তাহলে আমার জোটে নিলাম, কিন্তু ওই লোকটার কি ওই ক্যাপাসিটি আছে উঠে আসার? জামাত চিন্তা করবে যে আমি যে তার সাথে জোট করবো, আমি তো তার আমার মার্কা তারে দিতে পারবো না, তার মার্কাই করতে হবে। এর মানে এই বড় দলের বাইরেও যে কিছু ভাইব্রেন্ট গ্রুপ আছে তারা গ্রো করবার সুযোগ পাবে। এখন যদি আমরা তাদেরকে গ্রো করতে না দেই, তাহলে আমরা অন্য পার্টিগুলো বাদ দিয়ে দেই, তাহলে বহুদলীয় গণতন্ত্র বলার দরকার নেই। আচ্ছা, ঠিক আছে, আমি আসবো আপনার কাছে। মাসুদ কামাল, আপনার মন্তব্য শুনতে চাই। এটা আপনি জানেন যে বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন আহমেদ বলেছেন এটা বহুদলীয় গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে এটা প্রতিবন্ধকতা হতে পারে। এই যে আপনার জোটে গেলেও তাদের নিজেদের ছোট ছোট দলগুলো তাদের প্রতীকে নির্বাচন করতে হবে। একটা কাজ করতে পারে, মানে হাদি যেটা বললো আমি হাদির সঙ্গে একমত, মানে জোটের প্রতীকের ব্যাপারে আমি একটা প্রস্তাব দিতে চাই। যদি কেউ জোটের প্রতীকের নির্বাচন করতে চায়, আমি ধানের শীষ নিয়ে করবো, তাহলে তার দলের যে প্রতীকটা বাতিল করে দেখ। এক্স্যাক্টলি। ওই প্রতীক দেশে কি করবে? ওটা কি ঘরের মধ্যে বান্ধায় রাখবে? ইউজটা কি তার? সে তো একটা প্রতীক ঝগড়া করে নিছে না? যেমন ধরেন আপনি অনেক ঝগড়াঝাটি করে এনসিপি একটা প্রতীক পেয়েছে। একসময় যখন যেমন ধরেন দাঁড়িপাল্লা একসময়, না আমি বলি মাসুদ কামাল, আমি একটু বলি এখানে, যেমন দাঁড়িপাল্লা একসময় যখন জোট করেছে তখন ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে, আজকে যখন পরিবর্তিত হলো তখন দাঁড়িপাল্লা নিজেদের মার্কা নিয়ে করছে। আমি একটু বলি, এটা কিন্তু তখন জামাত ইসলাম নিষিদ্ধ, মানে তাকে থেকে তার মার্কা সরিয়ে দেওয়া হয়েছে 18 নির্বাচনে। ডাক্তার এখন এর মানে কি, ধরেন আমরা যদি সেটাই রাখি তাহলে কি আমরা নতুন কোনো ভাবে গ্রো করব না? মানে এই আমি সেটাই বুঝতে চাচ্ছি যে সাধারণ মানুষের কি পাবে এখান থেকে। আসলে জায়গাটা বলি, এনসিপি শাপলা কলি পেল, তারপরে এখন তারা বিএনপির সঙ্গে জোট করলো, জোট করে তারা ধানের শীষ ইলেকশন করলো। তাহলে শাপলাগুলি তো এত আন্দোলন করার দরকারটা কি ছিল? না, একসময় এই শাপলাগুলি নিয়ে তো গ্রো করবে। আজকে যদি তারা জোট করে তাদের মার্কাটা ব্যবহারও করে, প্রত্যেকটা যদি ব্যবহারও করে, হোয়াট ইফ যে একটা সময় নিজেদের দলটা বড় হওয়ার স্পার্ক থাকে, তো এবার যদি বিএনপির সাথে জোট করতেই পারে না, এবং সে যদি শাপলাগুলিতে না করে ধানের শীষে করে, এত যুদ্ধ করে শাপলাগুলি আর এই শাপলাগুলি দিয়ে জীবনও সে গ্রো করবে না। এবং অন্য সকল পার্টি চায় তুমি যাতে গ্রো না করো, তোমার আমার মতো করে ব্যবহার করবো, এই জন্য যে আমার মার্কাতেই তোমার আসতে হবে, এটা সকল বড় পার্টির চাওয়া। ওকে, তো সেক্ষেত্রে এখন আসলে নির্বাচনের রূপটা কিরকম হবে? আমরা তো জোট নিয়ে অনেক কথা শুনছি যে কে কার সাথে জোট করবে। আপনার কি মনে হয় যে এই অঙ্কে কে কতটুকু এগিয়ে গেল, কার লাভ হলো, রাজনৈতিক লাভ কার হলো? রাজনৈতিক লাভ হলো বড় দলের। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। ধরেন আমার যে এলাকা, আমার যে নির্বাচন এলাকা ধানমন্ডিতে, ওখানে ধরেন আপনার বিএনপি তো ওখানে কাউকে নমিনেশন এখনো দেয় নাই, ধরলাম উনি জোটের কাউকে দিলেন একজনকে, সে লোক তার মার্কা নিয়ে নির্বাচন ওখানে করে। ওখানে বিএনপির 2 জন খুব বড় প্রার্থী আছে, খুব সিরিয়াস প্রার্থী আছে, ওদের মধ্যে যদি যে কোনো একজন স্বতন্ত্র দাঁড়ায় যায় তাহলে কি হবে? ওখানে যে বিএনপির যে সলিড ভোটগুলো, তারা কেন্দ্রে যে ধানের শীষটা পেল না, ব্যালটে ধানের শীষ নাই, বিএনপি লোকটাকে নমিনেশন দেয় নাই, ধানের শীষ না পেলে সে কি করবে? প্রথম সে যায় ধানের শীষ খুঁজবে। অনেক প্রত্যন্ত মানে অশিক্ষিত লোকজন আছে ওখানে মোহাম্মদপুর এলাকায়, তারা প্রতীক ছাড়া কিছু বুঝে না। এখন যখন সে ধানের শীষ না পাবে তখন সে কি করবে? তখন সে কিন্তু জোটের লোকটাকে ভোট দিবে না, বরং ওই তাদের যে স্বতন্ত্র দাঁড়াবে তাকেই ভোট দিবে। এটাতে লাভ হবে ওই বড় দলটার। আচ্ছা, আর এই ছোট দলের বড় নেতা, এই জন্য সে এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে। যেমন আগেরবার দেখলাম মেনন সাহেব, ইনু সাহেব জীবনেও এমপি হইতে পারতো না ভাই। তো ঢাকার মতো জায়গা থেকে মেনন সাহেব 2 বার এমপি হয়েছে, জীবনে এমপি হইতে পারতো না। মানে অফিস কাছে হারছিল সে একবার, গোলাপ ভারত কবি তার কাছে হারছিল। তো এটা তো সেই লোক, এত বিরাট নেতা, আন্তর্জাতিক পর্যায়ের নেতা। তো ওই নেতার ভাই ওই নেতাগিরিতে কাজ হবো না। আপনি
জনগণের সঙ্গে সম্পৃক্ত হন, জনগণের সঙ্গে বেশেন। আমার তো বয়স হয়তো বুড়া হয়ে গেছে এখন, আমার ছাত্র জীবন থেকে দেখতেছি যে রাশেদ খান মেনন তার দলের মূল নেতা, একমাত্র নেতা, আর কোন নেতাই নাই। তো এই নেতাতে আমি কি করব ভাই? নেতাতে কি করবো? মানুষের সঙ্গে মিশলে পরে যদি জনগণের মাঝখান থেকে নেতৃত্ব বেরিয়ে আসে, জনগণ আপনাকে নেতা বানাবে, দরকার নেই তো কোনো কিছু। এবং এতে কি হয়, আমি একটা কথা বলি, এতে যে জিনিসটা ক্ষতিটা হয়, ইলেকশনে হয়তো বড় দলের লাভ হবে, কিন্তু বড় দলের একটা বড় ক্ষতি হয়। ক্ষতি হয় একটা এলাকায় অনেক দিন ধরে তারা রাজনীতি করতেছে, তো তাদের এই রাজনীতির কোনো মূল্য থাকে না। কিন্তু ওই ছোট দলের বড় নেতা এসে এমপি হয়ে যাচ্ছে, তাহলে কি মূল্য থাকলো রে ভাই? যেমন এই ঢাকা হাটে সাইফুল হক ভাই দাঁড়াইছে, খুব ভদ্রলোক, কোদাল মার্কা নিয়ে। কারণ উনি তো একটা দলের 1 নম্বর নেতা, উনার দলের 1 নম্বর নেতা না, জোটের সঙ্গে উনি আছে। কারণ ওনাকে যদি দেয় তাহলে মির্জা আব্বাসকে বসাই দিতে হবে তো। তাহলে এটা কি আপনি মনে করেন এটা হলো? তো এইগুলি কিন্তু না রকম বিষয়। তাহলে এই লোকটা এতদিন ধরে মির্জা আব্বাসের নাম শুনতেছে সেই 80 দশক থেকে, বিএনপি করে লোকটা। তাহলে আমি একটু উদাহরণ দিয়ে বললাম খালি। তো এখন কথাটা হলো, একটা লোক এত বছর ধরে বিএনপি করলো, এত বছর ধরে ইয়ে করলো, আমাত করলো, অমুক করলো, তমুক করলো, তার এত বছরের কন্ট্রিবিউশন একটা রাজনৈতিক ইকুয়েশনের কারণে সে নাই হয়ে গেল, ওইখানে উড়ে এসে জুড়ে বসতে আরেকজন। এটা হয় না রে ভাই, এটা উচিত, এটা রাজনীতির জন্য। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে জোট হয়ে উড়ে এসে জুড়ে বসার ব্যাপারটা তো না। এখানে আমরা দেখি যে অনেক সময় একসাথে যুগপৎ আন্দোলনের কথাও এখানে আছে। যদি হঠাৎ করে শুধুমাত্র ক্ষমতায় যাবার জন্য জোট হয়, তখন বিষয়গুলো নিশ্চয়ই প্রশ্নবিদ্ধ হতে পারে। কিন্তু যারা একসাথে আন্দোলন করেছে, অন্যান্য দলে ছিল, সেই জায়গাতে উড়ে এসে জুড়ে বসার ব্যাপারটা হয় না। আর যদি আপনি উড়ে এসে জুড়ে বসার কথাই বলেন, তাহলে আমরা রাজনৈতিক কালচারে কি দেখিনি যে ব্যবসায়ী হঠাৎ করে আসলেন একজন, তিনি মনোনয়ন সেটাও তো নিশ্চয়ই না, সেটাও তো আছে, সেটাও তো আছে। এমনকি আপনার এমনও আছে যে দৃশ্য আপনাকে বেদনার্থ করেছে, সেই দৃশ্যকে উদাহরণ হিসেবে আনতেছেন কেন? আনতে চাই না। কিন্তু সেক্ষেত্রে আমরা এমনটাও দেখেছি যে আপনার যে দলেই, প্রতিটি দলে এরকম আছে, আমরা অতীতে দেখেছি যে খুব বেশি সময় না দেওয়ার পরে, যোগ্য না হওয়ার পর তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। দুই দলেরই ক্ষতি। এক নম্বর হলো যে দলটা, সেই দলের যারা নিবেদিত নেতাকর্মী, তারা ক্ষতিগ্রস্ত হয়। আবার ধরেন রাশেদ খান মেননের দলটা ধরি, অথবা ইনুর দলটা ধরেন, ইনুর সাহেবের দল জাসদ একটা বড় দল ছিল মোটামুটি এক সময়। সেই দল এই একটা আসন পাওয়ার জন্য, আরেকটা আসন পাওয়ার জন্য, ওনার প্রিয় এক ভদ্র মহিলাকে আসন দেওয়ার জন্য ওনারা কি হলো, যে শেখ হাসিনার ভিত্তি পরিণত হয়েছিল তো। ওনার যেটা পলিটিক্স ছিল, সেই পলিটিক্সটাকে উনি জনগণে দিয়েছে কেবল নিজে এমপি হওয়ার জন্য এবং নিজে মন্ত্রী হওয়ার জন্য। তাহলে ওই রাজনীতিটা কোনো ধ্বংস হয়ে যাচ্ছে, দরকার নাই তো কোনো কিছু না। কিন্তু সেটা ঠিক আছে, আমি একটি জিনিস এখানে আমি একটু বলতে চাই, সেটা হলো যে আপনার ছাড় দিতে চাইলে অন্যভাবেও দেয়া যায়। সে জায়গায় প্রার্থী দিল না, যে যোগ্য প্রার্থী সেখানে আসন নিয়ে আপনার নির্বাচন করার কথা, তাকে হয়তো নির্বাচন করার সুযোগই সে পেল না, এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাউকে সমর্থন দিয়ে দেওয়া হলো। সেটাও তো হতে পারে, সেই বিষয়টাও আছে। আমি একটু আপনার কাছে শুনি, আসিফ আহমেদ নাসরিন মনি, আপনার মন্তব্য শুনি। আমি বলবো, হ্যাঁ দেখেন 2018-তে তো আমরা দেখেছি যে ওই রাতের ভোট যখন হলো, জামাত আমাদের সাথে তো দীর্ঘদিনই এই গত টার্মে যুগপৎ একটা আন্দোলনে ছিলেন, তো তারা ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিল, যেরকম আরো বেশ কয়েকটা দল ছোট বড় মিলানো। এখন বহুদলীয় গণতন্ত্রে এই চর্চাটা ব্যাহত হতে পারে। এটার জন্য এখন নির্বাচনের বাকি আছে আর 2 মাস। এখন যদি এইটার মধ্যে কোনো প্রথা, কোনো প্র্যাকটিস, কোনো কিছুতে আমূল পরিবর্তনের পক্ষে বিএনপি, এতে কোনো সন্দেহ নেই। আমরা এই সংস্কারের বহু আগে আমরা বলেছি, সংস্কার ভিশন 2030 আমাদের দেশনেত্রী বলেছিলেন। তারপরে তো আপনি জানেন 27 দফা থেকে 31 দফা। তো আজকে নির্বাচনী হাওয়া, নির্বাচন কমিশনের ইনিশিয়েটিভ নেওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল বিএনপি যখন 267 আসনে মনোনয়ন দিল তখন, এবং 63টা আসন যখন ফাঁকা রেখে দিয়েছে যারা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে, ওই যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথী হিসেবে এতদিন আমাদের সাথে গণতান্ত্রিক আন্দোলনে সামিল হয়েছিল, তাদের জন্যই তো।
তো এটা নির্বাচন কমিশন যদি স্টিক করে তাদের ডিসিশনে আপনাদের কি হবে? না, এটা আমাদের দলের যারা নীতি নির্ধারক আছেন এটা ওনারা নিশ্চয়ই বলবেন, কথা বলবেন, আলাপ করবেন। তবে উচিত ছিল যারা স্টেক হোল্ডার, নির্বাচন কমিশনের উচিত কি ছিল, যারা রাজনৈতিক যতগুলো দল আছে তাদের সাথে কথা বলা, যে এই যে হঠাৎ করে একটা কোনো বড় পরিবর্তন, সময়টা খুব অল্প, আর একটা বিরাট বড় গ্যাপ, 3টা টার্ম। আমি তো 2008-এর নির্বাচনটাকেও ধরি, কারণ প্রণব মুখার্জি বাবুর যে বইটা দ্য কোয়ালিশন ইয়ার্স, যেখানে উনি নিজের মুখে বলছেন 111-এর গভর্নমেন্ট কিভাবে তাদের ওখানে গিয়েছে এবং ওই আওয়ামী লীগকে জিতিয়ে দেয়া, কাজে 4টা নির্বাচন। তো এখন 4টা নির্বাচন পরে একটা নির্বাচন, সেখানে আমাদেরকে আর কত কিছু দিয়ে, এমনি তো বিএনপির বিরুদ্ধে অপতথ্য, মিথ্যা তথ্য, বিভিন্ন কর্নার, বিভিন্ন এজেন্ডা, বিভিন্ন দল বিভিন্ন কিছু করছে। তো যে সিইসি একটি মন্তব্য করেছেন যে নির্বাচন সফলে আইন শৃঙ্খলা বাহিনীর চেয়েও দলগুলোর ভূমিকা বড়। সবগুলো দল আসলে কতটুকু এই নির্বাচন সুষ্ঠু করার জন্য একভাবে ভূমিকা রাখবে সেই বিষয়টা শুনতে চাই। ওসমান হাদি, আপনার মন্তব্য শুনি আগে। প্রথম কথা হচ্ছে যে ধরেন নির্বাচন কমিশনের জন্য এবার এটা খুব টাফ, কিন্তু করতে পারলে যেটা ভালো হতো, আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে আপনি নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা যে ভোট কেন্দ্র, ভোট কেন্দ্রের সামনে মোস্টলি যেগুলো বড় পলিটিক্যাল পার্টি 3-4টা, তাদের ভিন্ন ভিন্ন কাউন্টার থাকে, অনেক কর্মী থাকে কেন্দ্র পাহারা দেওয়ার জন্য। এই যে আমরা বলি না যে কেন্দ্র পাহারা দিবে, এই কেন্দ্র পাহারা দেওয়াটা খুব খারাপ। পলিটিক্যাল পার্টির লোক কেন কেন্দ্র পাহারা দিবে? রাষ্ট্রের কাজ কি, সরকারের কাজ কি? ধরেন আপনি যখন দেখবেন, আপনি আরবান মিডল ক্লাসের একজন নারী, আপনি একটা সুষ্ঠু গিয়ে ভোট দিতে চান, সামনে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আপনি যখন দেখবেন কেন্দ্র পাহারার নামে একে অপরের সাথে ঝগড়া করছে, টানাটানি করছে, আপনার তো যাওয়ার রুচি কুলাবে না, নাম্বার 1। নাম্বার 2, এখানে খুব একটা বেসিক কোশ্চেন আছে, আমি আপনাকে বলি। আপনি জানেন যে একটা কেন্দ্রে 8 থেকে 10টা বুথ থাকে, তো আমার ভোটটা কোন বুথে দিব এটা অনেকেই জানে না। তো যেটা করে নির্বাচনের দলগুলো, তারা সামনে ওই রিসিপ্টটা দেখে তারপরে তাকে বলে দেয় যে আপনার বুথটা এখানে, আপনার বুথটা এখানে, এই 5-6টা বলে দেয়। ইউনিয়ন পর্যায়ে, উপজেলা, জেলা পর্যায়ে মুশকিল হলো, ধরেন আগে যখন নৌকা ছিল, তো এখানে বিএনপির একটা কাউন্টার আছে, ওইখানে নৌকার একটা কাউন্টার আছে, ওখানে জাতীয় পার্টি জামাতের, যে যে কাউন্টার থেকে ওই সাপোর্টটা নেয় তাকে ধরে নেয় সে ওখানে ভোট দিবে। মানে আমি যদি বিএনপির জায়গা থেকে ওই হেল্প নিলাম, তাহলে ধরে নেয় যে নৌকার লোক ধরে নেয় যে বিএনপিতে ভোট দিচ্ছে। যদি আমি জামাতের জায়গা থেকে ধরে নিলাম, তাহলে ধরে নেয় জামাতের জায়গা থেকে ভোট দিচ্ছে। আমি যদি এই হেল্পটা নিতে গিয়ে আগে আমি জেনে যাই যে আমি কোথায় ভোট দিচ্ছি, তাহলে নির্বাচন কমিশনের কাজ কি? নির্বাচন কমিশনের যেটা করা উচিত, কেন্দ্রের সামনে কোনো দল কোনো বুথ বসাতে পারবে না, কোনো পোস্টার বসবে না। নির্বাচন কমিশন 2, 3, 4টা বুথ করে দিক, যখনই কোনো ভোটার যাবে গিয়ে তার এনআইডি দেখাবে, তাকে ওখানকার সরকারি সাপোর্ট বলবে যে ঠিক আছে আপনারটা এই বুথে পড়েছে, সে গিয়ে ভোটটা দিয়ে আসবে। তাহলে তো তাকে লোকেট করা যাচ্ছে না। এই পরিবেশ যদি তৈরি করা যায়, আর কেন্দ্র পাহারা তো দিবে পুলিশ, কেন্দ্র পাহারা দিবে বিজিবি, কেন্দ্র পাহারা দিবে হলো আর্মি। যদি এই যে সবাই বলে বিএনপি কেন্দ্র পাহারা দিবে, জামাত কেন্দ্র পাহারা দিবে, তো এরা কেন্দ্র পাহারা দিতে দিতে যে ভোট নাই করে ফেলবে, সেই পাহারা কে দিবে? এই জন্য বরং যেটা দরকার যে শুধু তারা ভোটটা দিয়ে আসবে, আর পাহারা দেওয়া লাগবে না, পাহারা দিবে সরকার। না, এই কেন্দ্র পাহারার কথা আমরা শুনছি যে কেন্দ্র পাহারা দিতে হবে। মাসুদ কামাল, আপনার কাছে কি মনে হয়? এর পাশাপাশি একটা বিষয়টা জানতে চাই, সেটা হলো যে ডিসি রদবদল নিয়ে আমরা শুনছি যে উদ্দেশ্য প্রণোদিতভাবে জামাত ইসলামী থেকে অভিযোগ করছেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে ডিসি রদবদল করা হচ্ছে। আর বিএনপি থেকে উল্টো দিকে এমনটা শুনছি যেখানে ডিসি না বরং নির্বাচন কমিশনে যাতে সেখানে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করে সরাসরি, সেই দাবিটা নির্বাচন বিএনপির পক্ষ থেকে এসেছে। আপনার কি মনে হয় যে ইসি আসলে সেরকম লোকবল আছে কিনা, সক্ষমতা আছে, এটা করতে পারবে? দেখেন, 1 নম্বর কথা হলো এই ডিসি পরিবর্তন যেটা হয়েছে, এর মধ্যে প্রায় 52টা ডিসি পরিবর্তন হয়ে গেছে অলরেডি। এটাকে আমি ঠিক মনে করি না, এটা কাজটা ভালো হয়নি, একদমই ভালো হয়নি। নির্বাচন কমিশন যদি একটা সুষ্ঠু নির্বাচন করতে চায়, নির্বাচন কমিশনের উচিত হবে শিডিউল ঘোষণা করার পর, যেহেতু শিডিউল ঘোষণা করার পর সমস্ত প্রশাসন কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারে চলে আসছে, শিডিউল ঘোষণা করার পর নির্বাচন কমিশন নিজের বিবেচনায় আবার নতুন করে সব জেলার ডিসি আবার সাফল করবে। এটা আমি মনে করি তার উচিত হবে। তাহলে কি হবে? দুটো ঘটনা ঘটবে। একটা হলো যে এই যে বিএনপি বলছে জামাতের ডিসি, আবার জামাত বলছে বিএনপি ডিসি, এই অভিযোগটা তখন আর কিন্তু এক্সিস্ট করবে না। বিপরীত দিকে নির্বাচন কমিশন যে সিরিয়াস এবং তারা যে সাহস করতে পারে, তাদের যে আসলে একটা মেরুদণ্ড আছে, এটা ওনারা দেখানোর একটা শেষ সুযোগ পাবেন। এটা হলো 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হলো যে ডিসি আসলে কি হয়? ডিসিরা হয় রিটার্নিং অফিসার।
তো প্রত্যেক জেলায় একজন রিটার্নিং অফিসার, এটা কিন্তু জেলায় থাকে একজন রিটার্নিং অফিসার। তো প্রত্যেক জেলায় একজন নির্বাচন কমিশনের কর্মকর্তাও আছে, প্রত্যেক জেলায় আছে নির্বাচন কমিশনের কর্মকর্তা, উপজেলা পর্যন্ত আছে, উপজেলা পর্যন্ত আছে। উপজেলা নির্বাচনটাকে মূলত নিয়ন্ত্রণ কে করে? উপজেলা নির্বাহী অফিসার। তো নির্বাচন কমিশনের লোকবল যত কমই থাকুক, কিন্তু জেলা পর্যায়ে তার নির্বাচন কর্মকর্তা আছেন একজন, জেলা নির্বাচন কর্মকর্তা। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আছেন, এবং উপজেলা নির্বাচন কমিশনের বেশ কয়েকজন কর্মীও আছেন। কিন্তু এত কর্মী আছেন কি? আমরা জানি আছে যে এই যে ভোট কেন্দ্রগুলোকে যাওয়া। আমি বলি আপনাকে, প্রিজাইডিং অফিসার করার মতো অত কর্মী নাই। তো প্রিজাইডিং অফিসার কি উপজেলা নির্বাহী অফিসার বানায় নাকি? ওগুলো তো স্কুল কলেজের টিচাররা আসে, ব্যাংকের কর্মকর্তারা আসে, ওরা রিপোর্ট করে ইউনোর কাছে, ওরা রিপোর্ট করে ডিসির কাছে। ওই ইউনো রিপোর্টটা নির্বাচন কর্মকর্তার কাছে যা করলেই তো হয়, কোনো প্রবলেম তো নাই। এবং ইউনোকে বলা হচ্ছে সে এই উপজেলার মানে আপনার প্রশাসনিক সে হেড বলা হচ্ছে। তো ওই ইলেকশনের সময়কালের জন্য নির্বাচন কর্মকর্তা যা তাকে হেড বানিয়ে দিলেই হয়। বলতে হবে যে ইউনো পর্যন্ত তার কথা শুনতে বাধ্য থাকবে, করে দিলেই তো হয়। কিন্তু তা তো আপনি করছেন না। এখন এই দায়িত্বটা কিন্তু নির্বাচন কমিশনের, তারা দায়িত্বটা নেই, তারা বলুক যে এভাবে না হলে আমরা করতে পারবো না। এটা বলার যদি ওনাদের হ্যাডম থাকে তাহলে হবে, আর তা না হলে পুতু পুতু করবে যে নাকি শেখ হাসিনার সময় করতো, শেখ হাসিনা যা করতো ওরা তাই শুনতো, সরকার যা বলবে তাই শুনবে। মাসুদ কামাল, আপনি জানেন যে আজকে একটি বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমরা দেখেছি যে একজন ব্যক্তিকে এখনো তিনি হেফাজতে আছেন, কিন্তু আরেকজন ব্যবসায়ী, মোবাইল মালিকদের ব্যবসায়ী সংগঠনের নেতা, তাকে বাসা থেকে তুলে নিয়ে যায় এবং এরপরে আবার ছেড়ে দেয়, বিনা ওয়ারেন্টে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এবং আরেকজন এখনো আছে, এবং আমরা জানি যে এখানে মোবাইল দোকানগুলো বন্ধ ঘোষণা করেছে অ্যাসোসিয়েশন থেকে। আমি শুনতে চাই যে আসলে এইরকম ঘটনা এখন ঘটলো, এটা আসলে কিসের আলামত? এখানে কিন্তু কয়েকটা পার্ট আছে। সরকার একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এটা একটা বেসিক সিদ্ধান্ত। বেসিক সিদ্ধান্তটি ধরনের যে আমাদের এখানে প্রচুর কিন্তু ব্যাগেজ পার্টি আছে যারা বিদেশ থেকে মোবাইল নিয়ে আসে, মানে আপনার ফ্রি পোর্ট থেকে এয়ারপোর্ট বিভিন্ন জায়গা থেকে মোবাইলটা নিয়ে আসে। একটা একটা করে কিন্তু বসুন্ধরা যত মোবাইল আমরা পাবেন, যত মোবাইলের মার্কেট আছে পাবেন, এদের ম্যাক্সিমাম কিন্তু ওভাবে আসে। ওভাবে আসলে পরে সাধারণ মানুষ একটু কম দামে মোবাইলটা পায়, কিন্তু এই মোবাইলে কোনো ওয়ারেন্টি থাকে না, কোনো ওয়ারেন্টি আর দেয় না। কিন্তু তাহলে শোরুমে আপনি যদি বসুন্ধরায় যান, দেখবেন আপনি স্যামসাং এর যে শোরুম আছে, সেই শোরুমে একটা মোবাইলের যে মোবাইলটার দাম মনে করেন 1,50,000 টাকা, সেই মোবাইলটা আপনি এই বসুন্ধরাতেই পাশের একটা দোকান থেকে 1,10,000 পাই যাবেন। আমার নিজের অভিজ্ঞতা আছে এটা। তাহলে আপনি পাবেন কিভাবে? কারণ শোরুম করে কি, সেই মোবাইলটার মধ্যে ট্যাক্স আছে, তার সে গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে মোবাইলটা বিক্রি করে, আর ও তো ট্যাক্স দিয়ে বিক্রি করে না, ওটা কিন্তু ব্যাগেজ পার্টির মাধ্যমে আসে। যে এখন এই জিনিসটাই বলতে যাচ্ছি গভর্নমেন্ট, যে যখন আপনি মোবাইলটা কোন জায়গা থেকে কিনবেন আগামী মাসের 16 তারিখের পরের থেকে, তখন আপনাকে আমাদের দেশে রেজিস্টার করতে হবে। ওই রেজিস্ট্রেশন ছাড়া আপনি কোনো মোবাইল ব্যবহার করতে পারবেন না। এর অনেকগুলো পজিটিভ দিক আছে। কিন্তু পজিটিভ দিক কি আছে? যেমন ধরুন আমার মোবাইলটা আমি রেজিস্ট্রেশন করছি, রেজিস্ট্রেশন এখন এই মোবাইলটা যদি রেজিস্ট্রেশন না হয়, এই মোবাইলে আমি কোনো সিম চালাতে পারবো না। কিন্তু এখন আমার মোবাইলটা যদি চুরি হয়ে যায়, কে চোর নিয়ে গেল, তাকে এটা ভেঙে ভেঙে বেচতে হবে, কারণ সে এটা তো চালাতে পারবে না, চালাতে পারবে না। এইগুলো দিক থেকে একটা পজিটিভ দিক। কিন্তু এই একটা পজিটিভ বিষয়কে যেভাবে হ্যান্ডেল করা হয়েছে, এটা হলো খুব আনফর্চুনেট। হ্যান্ডেল হলো যারা এখন এই ব্যবসাগুলো করতেছে তাদের পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স, এটা কি সুবিধা অসুবিধা? সুবিধা দুইটাই আছে। তখন মোবাইল আমার দাম বাড়ে যাবে, তখন আমি আর 1,10,000 দিয়ে কিনতে পারবো না, 1,40,000 দিয়ে আমাকে কিনতে হবে। এটা হলো অসুবিধা, মানে মাস পিপুলের একটা দাম বেড়ে যাবে, খরচ বেড়ে যাবে, এটার ব্যাপার আছে। কিন্তু এটা নিয়ে যারা আন্দোলন করতে চাচ্ছে, তাদের আন্দোলনটা থামানোর জন্য খুবই নেককার জন্য একটা পদ্ধতি গ্রহণ করা হয়েছে। আজকে একটা প্রেস কনফারেন্স তারা ডেকেছিল। প্রেস কনফারেন্সের মূল উদ্যোক্তা ছিল যারা, মানে মিডিয়া অ্যাডভাইজার বলা হচ্ছে, আসলে উনি মূল উদ্যোক্তা ছিলেন, একজন সাংবাদিক। উনাকে মধ্যরাতে বাইরে থেকে ধরে নিয়ে আসা হয়েছে, ডিবি জিজ্ঞাসাবাদ করবে, 12 ঘন্টা আটকে রাখা হয়েছে। আরো একজন জানা হয়েছে, তারা এখন আটকে রাখা হয়েছে। যে এই যে প্রক্রিয়াটা, এটা তবে হাসিনার উপরে ছিল। আপনি একটা ভালো কাজ করার জন্য একটা মন্দ পদ্ধতি যেন অবলম্বন করবেন, এই জিনিসটা তো আমরা চাই না। এক ডিবি হোক, পুলিশই হোক, মধ্যরাতে আপনি আমার বাড়ি থেকে নিয়ে আসবেন কেন? কোন আইনে এটাকে আপনি করেন? যদি আপনি অস্ত্র সহ গ্রেপ্তার করেন, আমি যে আপনি জীবনের জন্য হুমকি, এক কথা, কেন করবেন আপনি? এটা করতে পারেন না আপনি, কিন্তু এটা করছে। এবং কেন করছে ডিবি স্বীকার করবে না। এবং এটা সবাই জানতে পারতেছে যে এই সংবিধানিক উপদেষ্টা আছেন,
উনি এই কাজটা করেছেন। এখানে আবার এক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা শোনা যাচ্ছে, সেটা হলো এই যাদের স্বার্থ রক্ষিত হবে যে কোম্পানিগুলো, তাদের একজনের মালিক নাকি আবার ওই উপদেষ্টার মানে বাল্যবন্ধু। তো এখানে অনেক কিছু কাহিনী আছে, এটা শুনতেছি আমরা। তো এইগুলো আমার কথা হলো কি, আপনার ভালো কাজ ভাই করা দরকার। তাহলে আমি যদি সবাই যদি মোবাইল বিল আনে, যদি কেউ ট্যাক্স না দেয়, সরকারের তো ইনকামের দরকার আছে, তাই না? সবগুলি মিলে মিশে একটা করতে হবে, আলোচনার মাধ্যমে করতে হবে। এই বিষয়ে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফরহাদ আহমেদ সাহেব তিনি একটি বিবৃতি দিয়েছেন এই বিষয়ে এবং লিখেছেন যে একজন সাংবাদিককে ডিবি জিজ্ঞাসাবাদের ঘটনায় আমাকে জড়িয়ে সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার চলছে। আজ সকাল থেকে সবার আগে আমি স্পষ্টভাবে এবং জোরালো ভাষায় বলছি, সাংবাদিককে আটক বা জিজ্ঞাসাবাদের ঘটনায় আমার কোনো ধরনের ভূমিকা নেই। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলতে চাচ্ছেন। আমি সম্পূর্ণ পড়েছি, সম্পূর্ণটা পড়েন, পড়লে আপনার কাছে মনে হবে ওনার কিছু ভূমিকা আছে। সরাসরি কেউ ভূমিকার কথা স্বীকার করে বলেন আপনি? কেউ স্বীকার করে না, বাট ওনার ভূমিকা আছে, ওটা আপনি পড়লেই বুঝতে পারবেন। বাট আমার কোশ্চেনটা অন্য জায়গায়। আমার কোশ্চেনটা হলো কি, এইগুলি কি সরকারের ম্যান্ডেট? এগুলি কি সরকারের কাজ? এখন এটা হলো এমন একটা কাজ যার সঙ্গে সারা দেশের মোবাইল বিক্রেতাদের সম্ভব একটা স্বার্থ আছে। এইগুলি করবে পলিটিক্যাল গভর্নমেন্ট, এগুলো আপনার কাজ না। আপনি এগুলো মাথা ঘামাচ্ছেন। আপনি কি বিদেশ থেকে ওই ভদ্রলোক তো ধর্তনা করি, উনি বিদেশ থেকে এসে আমার দেশকে মানুষ করে দিবে? তো থাকেন না এখানে, ওই দেশের নাগরিক তো ছেড়ে আসেন, তত আসবেন না, 2 দিন পর তো ফুরুত পারবেন। এগুলো হলো ফাইলদামি। মানে মোদ্দা কথা হলো কি, এগুলো আপনাদের কাজ না। এই যে পোর্ট দিয়ে দিচ্ছে, যেদিন শেখ হাসিনার রায় ওই দিন 2টা পোর্ট দিয়ে দিল, সিগনেচার করে দিল। এগুলি কি আপনাদের কাজ? এটা করার ম্যান্ডেট কি আপনার আছে? বলছে আমার সব ম্যান্ডেট আছে। সব ম্যান্ডেট আপনি দেওয়া হয় নাই ভাই, এত কথা করেন না। আচ্ছা, আমি শরীফ ওসমান হাদি, আমি আপনার কাছে শুনি, আমরা এই কথাটা খুবই শুনি, বারবার শুনি যে গণঅভ্যুত্থানের সরকার সবকিছু করার ম্যান্ডেট আছে, কিন্তু আসলে এই যে কাজগুলো করা হচ্ছে, এই যে ঘটনাটির কথা আপনি শুনলাম, সেই বিষয়টা আমি আপনাদের শুনতে চাই যে রাজনৈতিক দলগুলোর সাথে ম্যান্ডেট আছে কিনা সেই তর্কে না গিয়েও আমি বলতে চাই যে কিছু কিছু সিদ্ধান্ত স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে যে নিচ্ছে সরকার, সেটাকে আপনি কিভাবে দেখেন? প্রথমত ব্যাপার হচ্ছে, ধরেন এই সরকারটা রাজনৈতিক সরকার না, কিন্তু রাজনৈতিক দলগুলোর সরকার। কোন রাজনৈতিক সরকার এখন পর্যন্ত এই সরকারকে মানে করে নাই যে আমরা এই সরকারের সাথে নাই বা সাপোর্ট করছি না। প্রত্যেকটা দল, তাদের সবার কিছু অভিযোগ আছে, কিন্তু সবাই বলে এটা আমাদের সরকার, গণ অভ্যুত্থানের সরকার। ফাইন। এখন একটা ব্যাপার হলো, এই সরকারের মূল ফোকাস কিসে? মূল ফোকাস তো অফকোর্স সংস্কার, বিচার, সংস্কার, নির্বাচন, এই তিনটাই। তো এরপর সরকারের কিছু অলওয়েজ রুটিন ওয়ার্ক থাকে। তা আমার মতে যেটা খুবই স্পষ্ট, নির্বাচন কাছাকাছি এসছে, বরং সে ওই খুচরা রুটিন ওয়ার্ক কমিয়ে দেওয়া দরকার। এই যে এইটা নিয়ে আলাপ হলো, এটা নিয়ে আমি ডিটেল দেখি নাই, জন্য আমি বক্তব্য দিচ্ছি না। বাট মাসুদ ভাই তো বললেন যে এটা গুড ফেইথ হলেও প্রক্রিয়াটা এটা হয়ে থাকলে এটা ভুল হয়েছে। ভালো কাজ, অফকোর্স এটা ভালো কাজ। রাষ্ট্র নইলে যদি সবাই ট্যাক্স ছাড়া ফোন নিয়ে আসে, রাষ্ট্র চলবে কি করে? রাষ্ট্রের তো আর্নিং লাগবে। কিন্তু ব্যাপার হলো, এইগুলো যেন আরো ভবিষ্যতে প্রশ্ন তোলার সুযোগ না হয়, এই জায়গাটা আমাদের খুবই ক্লিয়ার থাকা দরকার। কিন্তু আমার যেটা মনে হয় যে এই সরকারের এখন একটা মানে অ্যাটলিস্ট রোডম্যাপ দেওয়া উচিত যে ফেব্রুয়ারি পর্যন্ত ইলেকশনের তো একটা জার্নি আছেই। এই সরকারের এখন একটা সময় এসছে, নভেম্বর তো অলমোস্ট শেষের দিকে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এরপরে ফেব্রুয়ারিতে নির্বাচন। তো এখন তার একদম একটা রোড ম্যাপ প্রকাশ করা উচিত যে ইলেকশনের জার্নিটা তো আমার এরকম আছেই, এর বাইরে যেমন আর কয় মাসের মধ্যে, কয় সপ্তাহের মধ্যে আর কয়টা সম্ভাব্য রায় আসতে পারে, এটার একটা গাইডলাইন। আমি কি কি মৌলিক সংস্কার বা জুলাই চার্টারটা স্বাক্ষরের ব্যাপারে মানে একদম বেসিক কাজগুলোর একটা রোডম্যাপ তার ওপেন করে দেওয়া উচিত। এবং আমরা খাতা কলম নিয়ে বসে থাকবো যে সে এই যে মাত্র অল্প কিছু কাজ বলেছে, এটা সে কতটুকু করতে পারছে, এর উপরে আমরা টিক দিতে থাকবো। কিন্তু এখন যদি সে আরো খুচরো কাজ করতে থাকে, তার তো সময় নেই। তখন হবে কি, তার ভালো কাজগুলো দেখেন। আজকেও কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম, হ্যাঁ, খুনি হাসিনার ফাঁসির পরে বাংলাদেশে যেই পরিমাণ আলোচনা হওয়ার কথা ছিল, যেই পরিমাণ, সেই আলোচনা কিন্তু নাই মিডিয়া বা অন্য জনপরিসরে, তুলনামূলক কম হয়েছে। এর মানে আমরা ওই সিগনিফিকেন্সটা এখনো বুঝতেই পারছি না। তা আমার মনে হয় যে এইরকম ছোট ছোট কিছু ভুল কাজ বলি বা কম গুরুত্বপূর্ণ কাজে ওই সিগনিফিকেন্ট আলোচনাগুলোকে হ্যাম্পার করে। রাদার তাদেরকে শুধু এখন এই সামনে যে কাজ, এখানেই ফোকাস থাকা উচিত। ওকে মাসুদ কামাল, আমি আপনার কাছে আসি। তবে এই বিষয়ে আমার মনে হয় যে ফাহিমা নাসরিন মুন্নি আপনার মন্তব্যটা শুনে তারপর আসছি। কোন বিষয়ে বলবো? হাদির যে মন্তব্যগুলো করেছে, আমি সেই প্রেক্ষাপটে আপনি যদি কিছু অ্যাড করতে চান, এবং এই যে আপনি তো আইনের মানুষ, সেই জায়গা থেকেও এই যে ওয়ারেন্ট ছাড়া এভাবে ধরে নিয়ে যাওয়াকে আপনি কিভাবে দেখেন, সেই জায়গায় আপনি কিছু বলুন। জি, আসলে বিচার, সংস্কার, নির্বাচন, এই সরকারের রোডম্যাপ যদি তারা ওইভাবে করতে চায়, তাহলে এই তিনটাই মোটা দাগে আসবে। এখন সংস্কার ওনারা যেভাবে করছেন
মৌলিক সংস্কার যেমন স্বাস্থ্য খাতে বলুন, শিক্ষা খাতে বলুন, জলবায়ু খাতে বলুন, সেটা তো দরকার নেই, সেটা নির্বাচিত সরকার এসে করবে। কিন্তু এখন একেবারে প্যান্ডোরা বক্স খুলে নিয়ে বসবার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। অর্থনীতি অত্যন্ত ভঙ্গুর অবস্থায় আছে, কর্মসংস্থান তৈরি হয়নি, বহু গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এই বিষয়গুলোতে নজর দিয়ে এবং সেই সাথে শ্রমিকদের যে অধিকার আছে এগুলো একটু দেখা, আর বিনা ওয়ারেন্টে এই যে একজন সাংবাদিকের কথা যেটা মাসুদ ভাই বললেন, আমি দেখলাম তুলে নিয়ে গেছে। তো ল অ্যান্ড অর্ডারের অবস্থা আমাদের এই গত এতগুলো মাস ধরে, 1 বছরের বেশি হয়ে গেল, একটু ফ্লুইড, এখনো এটা মানে সেটেল ডাউন করেনি। যেটা করবার কথা ছিল, আমরা বুঝি যে আওয়ামী লীগ তাদের দোসরদের 90% উপরে যারা এখানে কর্মপ্রাপ্ত, নিয়োগপ্রাপ্ত, আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনীতে সহ প্রশাসনে আছেন, অল্প একটা পার্সেন্টেজ হয়তো বদল হয়েছে, কিন্তু এটাকে আরো অনেক বড় পরিসরে যদি বদল না করে তাহলে নির্বাচন বলুন, তার সাথে স্যাবোটাজ করবার ব্যাপার আছে এবং আরো অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলোতে আমার মনে হয় সরকারের নজরদারিটা আরেকটু তীক্ষ্ণ এবং প্রখর করা উচিত, বিশেষ করে আইন শৃঙ্খলা যেই অবস্থায় আছে সেই জায়গায়। আর অন্যান্য যে বিষয়গুলো, যে সরকারের রাজনৈতিক সদিচ্ছা বলুন, আমরা দেখছি যে অন্যান্য কোনো সেক্টর থেকে নির্বাচন বানচাল, নির্বাচনের এগেইনস্টে একটা নানান রকম কি বলবো কূটকৌশল কিংবা ষড়যন্ত্রের নীল নকশা, এগুলো বাংলাদেশের মানুষ আমরা আর দেখতে চাই না। আসলে আমরা পোর্ট নিয়ে কথা বললাম, বিশেষ করে চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল এবং ঢাকার কাছে পানগাঁও আভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল, এই পরিচালনার দায়িত্ব দুটি বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার বিষয়টা সামনে এসেছে, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এই বিষয়টা আমি বলি কি, এটা এখন ফ্যাসিস্ট যেই সরকারটা ছিল গত 3টা টার্মে, তারা ভারতের সাথে ওই যে সব দিয়ে দিয়েছি, যা দিয়েছি সারা জীবন মনে রাখবে, তো মনে তো তারা রেখেছেও, কারণ শুধু শেখ হাসিনা তো পালায়নি, আওয়ামী লীগের আরো বহু নেতাই ওখানে তো পালিয়ে বসে আছে, অন্যান্য দেশেও গেছে, ভারতেও আছে। কাজেই যেই আমরা চুক্তিগুলো, যেই এগ্রিমেন্টগুলো আমরা বারবার বলেছি, যেটা আইনগতভাবে সরকারের নৈতিক যেই একটা দিক আছে সেটা যদি সমুন্নত রাখতে হয়, তাহলেও ওই চুক্তিগুলো প্রকাশ করবার কথা ছিল, একটা চুক্তিও প্রকাশ করেনি। এখন আজকে এই অবস্থায় গতকাল যখন আমরা দেখলাম বন্দর নিয়ে 2টো চুক্তি, আপনার এবং একটি 30 বছর এবং আরেকটি পানগাঁওয়ে যেটা, সেটা 22 বছরের ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে প্রতিষ্ঠান দুটো, সেটা আমরা দেখলাম, আমি দেখেছি। তো এটা হয় কি যে 30 বছর আগামী, ওই যে ওই কথাটা আসবে এখন, যে ম্যান্ডেটটা কোথায়, ম্যান্ডেট এভরিডে ডে টু ডে ফাংশন করবার একটা রোডম্যাপ তৈরি করে নির্বাচনের হাইওয়েতে এই জাতিকে, দেশকে তুলে দেয়া, এটা একটা কাজ। কিন্তু 30 বছর যখন একটা চুক্তি করবে, বন্দর চুক্তি হোক কিংবা যে কোনো চুক্তি, এটা অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করা এবং সেই সাথে এটার যারা স্টেক হোল্ডার্স আছেন, হ্যাঁ, তাদের নলেজে এটা ছিল কিনা, অন্যান্য যেই স্টেক হোল্ডার্স তাদের কথা বলছি। আর আমি ওই কথাটাতেই আবার থাকবো যে সীমিত পরিসরে কাজ করা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আমরা শেষের দিকে চলে এসেছি। আমি মাসুদ কামাল আপনার কাছে শুনতে চাই যে নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর বড় দায়িত্ব, যেমনটি আপনি বললাম সিইসি বলেছেন, সেই বিষয়টা শুনতে চাই। আপনার কাছে কি মনে হয় যে সবগুলো দলকে আসলে একইভাবে সহযোগিতা করবে কি না সুষ্ঠু একটি নির্বাচনের জন্য? এখানে আরও বিষয় আছে, জাতীয় পার্টির নির্বাচনে আসা নিয়েও দ্বিধাদ্বন্দ্ব আছে। আপনি কি মনে করেন পরিবেশটা কেমন হবে? এই সিইসির যে আহ্বানটা না, এই আহ্বানটা আমার কাছে মনে হয়েছে যে আগে ভাগে নিজের দায় এড়ানোর একটা প্রচেষ্টা। কারণ একটা জিনিস হলো কি, শোনেন, নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়, নির্বাচনে আইন শৃঙ্খলার সবচেয়ে বড় আশঙ্কাটা আপনি কোথায় দেখেন বলেন তো? কোথায় দেখেন? জয় হাসিনার ছেলে জয় সজীব অজয়, যে নাকি আমেরিকান নাগরিক, কিন্তু নাগরিকত্ব নিয়েছে, নির্বাচন পণ্ড করার ঘোষণা উনি রয়টার্সকে বলছেন যে তারা এই নির্বাচন প্রতিরোধ করবে। প্রথমত তার কথা আমি কোনো পাত্তাই দিই না, যে ভদ্রলোক উনি এটা বলার রোধে রাখেন, 1 নম্বর। 2 নম্বর হলো যে মায়ের বেটা হিসেবে আমি একটা পাওয়ার খাটাইলাম। আচ্ছা, আপনি খাটাইলাম, ওনার কথা অনেকে আবার নাচে। আচ্ছা, না নাচলো, যদি তারা প্রতিহত করতে যায়, তাহলে আপনি আমাকে বলেন এই ইলেকশন কমিশনের যে বক্তব্য, এই বক্তব্যের অর্থটা কি?
বিএনপি যে নাম লেগে সঙ্গে ফাইট করবো? এটা কি বিএনপির কাজ নাকি জামাত যে ফাইট করবো? কেউ তো ফাইট করবে না। এই আওয়ামী লীগ যদি এটা নির্বাচনকে থামাতে যায়, তারা অস্ত্র নিয়ে যাক, যেমনি যায় জেমে যায়, এটা ফেরানোর দায়িত্ব হলো গভর্নমেন্টের। গভর্নমেন্ট এমন একটা পরিবেশ ক্রিয়েট করবে যে পলিটিক্যাল পার্টিগুলো শান্তিপূর্ণভাবে তার নির্বাচনী প্রচারণা চালাতে পারবে, তার দেশ চালানোর জন্য সে কি কি করতে চায় সেই দিক নির্দেশনা জনগণের সামনে দিতে পারবে, এবং তারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে। এই পরিবেশটা তৈরি করবে গভর্নমেন্ট এবং নির্বাচন কমিশন। এখানে তো পলিটিক্যাল পার্টিগুলো কোনো ভূমিকা নেই। ধরা যাক ওই ইলেকশনের দিন বিএনপির একজন কর্মী এত বড় একটা রামদাও নিয়ে ঘুরতেছে, তো বললেন ভাই তুমি এটা কেন ঘুরতেছো? ওই আওয়ামী লীগকে ফেরানোর জন্য, প্রতিরোধ করবার জন্য। এটা কি হইলো ভাই? এটা হইলো? কি বলে এই ভদ্রলোক? আমি বুঝি না কিছু। মানে এই লোকগুলো হয়েছে কি, ওনাদের তো ওনার সচিব ছিলেন এক সময়, বয়স হয়ে গেছে, অবসরপ্রাপ্ত এখন। ইলেকশন কমিশন, ইলেকশন কেমনে কে করতে হয় এটা একটু অভিজ্ঞতা তো অর্জন করতে হবে। ইলেকশন কমিশনকে এমনভাবে বলতে হবে যে আপনারা নির্বাচনটা করেন, আপনারা কোনো রকম মারামারি করবেন না, মারামারি করলে কিন্তু আমি অ্যাকশন নিব, কথা পরিষ্কার। সেইটা না বললে আমরা তোমরা ফিরাও, ওরা কেমনি ফিরাবো? ওকে, এখন ফাইমান হাসান মুন্নি, আমরা দেখলাম যে নতুন কর্মসূচি দিয়েছে জামাত ইসলাম সহ 8টি দল, এবং সেখানে 30শে নভেম্বর থেকে 7 বিভাগে সমাবেশ করবে। দাবি হচ্ছে গণভোট জাতীয় নির্বাচনে আগে এবং লেভেল প্লেইং ফিল্ড। আপনার মন্তব্য শুনে আপনি কিভাবে দেখছেন? আর 2 মাস পর নির্বাচন হওয়ার কথা। এখন জামাতে ইসলামী খুব ভালো একটা অবস্থানে আছে। আমাদের দেশটা স্বাধীন হবার পর থেকে এই পর্যায়ে, এই পর্যন্ত আমি একটু কারেকশন করি এখানে, তাদের দাবিগুলো একটু আমি পড়ে শোনাই। নির্বাচন সুষ্ঠু, সুন্দর, অংশগ্রহণমূলক করতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার বিকল্প নেই, সেই দাবিটা জানিয়েছেন। এবং আরেকটি কথা, গণভোটে হ্যাঁ বিজয়ী করার জন্য প্রচার চালাবেন এখানে তারা। এখানে আমার মনে হয় প্রচারণার বিষয়টিও এখানে আছে আর কি মূলত। তো গণভোটে হ্যাঁ প্রচার করবেন, ভালো কথা। লেভেল প্লেইং ফিল্ড, এগুলো মূল কথাটা টাইম কনস্ট্রেন্ট, টাইম, সময় কতটুকু আছে, আর এই কাজটা করবার দায়িত্বটা আসলে কার? এই কাজটা করবার দায়িত্ব কি আমাদের আছে? রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা আছে, কিন্তু মূল দায়বদ্ধতা কে? নির্বাচন কমিশন। এখন নির্বাচন কমিশন কি বলেছে? এই 2 মাস সময়ের মধ্যে নির্বাচন কমিশন, আমি তো আমার এর আগের বক্তব্যে বলেছি, নির্বাচনী পরিবেশ তৈরি করবার, যেই একটা সুষ্ঠু ভোটের হাওয়া, নির্বাচনী হাওয়া বয়ে যাওয়ার পরিবেশ পরিস্থিতি কমিশন তো তৈরি করতে পারেনি, বিএনপি করেছে। এখন উল্টোটা যদি আর অন্য দলগুলো মাঠে থেকে উল্টো দিকে পিছন দিকে হাঁটা দেয়, তখন তাদেরকে আমাদের কাতারে এনে সামনের দিকে হাঁটানো, এটা তো বাংলাদেশের জনগণের দায় এবং দায়িত্ব বলে আমরা মনে করি। ওসমান হাদি, আপনার মন্তব্য শুনি যে প্রধান উপদেষ্টা জানিয়েছেন গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে, ঘোষণা দিয়েছেন তিনি। এরপরও আমরা দেখছি এই দাবিটা আছে নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবির যে এই 7 দিনের কর্মসূচি, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির তো নিজস্ব একটা জায়গা থাকে। সুতরাং জামাত ইসলামী তার জায়গা থেকে যদি এইটাকে সামনে নিয়ে যায়, তার তো ওই রাইট আছে। আবার জামাত ইসলামী যদি দেয় 7টা প্রোগ্রাম, বিএনপির রাইট আছে 14টা প্রোগ্রাম দেওয়ার। এটা নিয়ে আমরা বরং আমার যেটা সেটা হলো আমাদের পলিটিক্যাল ভ্যাকুয়ামটা তৈরি না হয়ে যায়। এই যে ধরেন জামাত ইসলাম যে প্রোগ্রাম দিচ্ছে, বিএনপি যদি একটু অসুবিধায় পড়ে, বিএনপি প্রয়োজনে ডাবল প্রোগ্রাম দিবে। এটার মধ্যে বরং আমি একটা ডিউটি দেখি, সেটা হলো দেশে একটা ন্যারেটিভ বিল্ড করবার চেষ্টা করছে, সেটা হলো আওয়ামী লীগ না, একটা ভ্যাকুয়াম তৈরি হয়ে গেছে। এইটা না, বরং এই পলিটিক্যাল পার্টিগুলো সহিংসতার আগ পর্যন্ত তুমুল প্রতিদ্বন্দ্বিতা করুক, স্মার্টলি কার্ড খেলুক, প্রচন্ড বিতর্ক করুক। এতে হবে কি, আমাদের পলিটিক্যাল যে ভ্যাকুয়ামটা ছিল এই জায়গাটা তো পূর্ণ হয়ে যাবে। এই পলিটিক্স আমরা দেখতে চাই। কোথায় আপনার কাছে কি মনে হয় যে কেমন হতে পারে সামনের নির্বাচন, এবং সেখানে সংকট থাকলে কোথায় সেই সংকট? না, সংকটটা হবে এটাই যে আসলে যেমন এটা আমি আপনাকে শুধু বলে রাখি যে প্রধান উপদেষ্টা সম্ভবত বলেছিলেন যে বডি ওয়ার্ন ক্যামেরা 40,000 কিনবার জন্য, কিন্তু সেটা এখন সেখান থেকে চলে এসছে। আমি বুঝি না মানে, এবং আমরা একটা প্রপোজ করেছিলাম যে প্রত্যেকটা কেন্দ্রের সিসি ক্যামেরা। সেখানে আপনাকে বলে রাখি যে ইলেকশন কমিশন থেকে জানানো হয়েছে এইটা নাকি দরকার নাই, খরচ হবে। মানে হলো আপনি ইলেকশন কমিশন কেন সিসি ক্যামেরা দিবে না? আপনি যদি স্মার্ট হন, এই প্রত্যেকটা কেন্দ্রের সিসি ক্যামেরাকে আপনি স্কুলে ব্যবহার করতে পারবেন, আপনি রাস্তা, ইউনিয়ন, বাজারে ব্যবহার করতে পারবেন সিকিউরিটির জন্য। ধরেন কিছুর জন্য ব্যবহার করতে পারলেন না, আপনি দেশে ধার করে এনেও হাজার হাজার কোটি টাকা এটা করবেন। কেন করবেন? কারণ আজ পর্যন্ত বাংলাদেশ যত ধ্বংস হয়েছে এর প্রধানতম কারণ সুষ্ঠু নির্বাচন না হওয়া, মানে পিসফুল ট্রানজাকশন অফ পাওয়ার না হওয়ার কারণে আপনার দেশে গণতন্ত্র দাঁড়াতেই পারে নাই। আপনি এই যে ইলেকশন কমিশন বলছে না যে এত এত টাকা লাগবে, আপনি এটা গিয়ে কালকে একটা প্রপোজ করেন যে
ভালো ইলেকশন কেমনি হয় এইটা বোঝার জন্য আপনাদের পুরো ইলেকশন কমিশনের আগামী 2 মাসে 10টা দেশ ঘোরা দরকার, আমেরিকা, ইংল্যান্ড। তারা উঠে বলবে হ্যাঁ এটা ভালো কথা, তাতে যত টাকা যাক। কিন্তু আপনি যখন সিসি ক্যামেরার কথা বলবেন, বলবে টাকা যায়। আপনি বডি ওয়ান ক্যামেরার টাকা কি আপনার যায়? রাষ্ট্র দাঁড় করানোর জন্য, ভালো নির্বাচনের জন্য করবেন, আপনি স্মার্টলি হ্যান্ডেল করলে আপনি ক্যামেরাগুলো সব কাজে লাগাবেন, সেইটা না করে তারা টাকা, কিন্তু নিজেরা ঠিকই পারলে এখন সব দেশ ঘুরে আসবে। এসবে আসলে ভালো নির্বাচন হবে না। অফকোর্স আমাদের দাবি হলো বডি ওয়ান নির্বাচনী ব্যয়টাও একটা ব্যাপার, আমরা জানি পার পারসন 10 টাকা একটা নির্ধারণ করে দিয়েছে। এটাকে আপনি এইটা একটা ফালতু কথা, মানে আপনি যেটা করতে পারবেন না এটা না আইনে রাখলে আইনের নিজস্ব স্পিরিট নষ্ট হয়। ধরেন পার পারসন 10 টাকা অথবা আবার ম্যাক্সিমাম 25 না 30 লাখ টাকা। আপনি কি বাংলাদেশে কোন পৌর মেয়র 10 কোটি টাকার নিচে গত 15 বছর নির্বাচন করে না? পৌর মেয়র, কাউন্সিলররা খরচ করে 10 লাখ টাকা ন্যূনতম। তো আপনি কোন এমপি কি এটা করতে পারবে? আবার আচ্ছা ধরেন আপনি এটা প্রমাণ রাখবেন কেমনে যে আপনি বললেন যে আমি 25 লাখ টাকার বেশি খরচ করলাম কিনা, এখন আমার টাকা কি প্রতিদিন নির্বাচন কমিশনের অ্যাকাউন্ট থেকে নিয়ে খরচ করব? মানে সেটা তো আপনি করেন নাই, তাইলে আপনি এটা করতে পারবেন না। শুধু শুধু এটা কেন রাখলেন? রাদার আপনি আরেকটু ফ্লেক্সিবল করেন যাতে আরেকটু ধরা যায়। ওকে, আমি শেষ করে দেব মাসুদ কামাল আপনার মন্তব্য নিয়ে। হাদি ইলেকশন করতেছে, আমি খুব পছন্দ করি। হাদি বলছে যে ঠিক আছে, মানে 3 লাখ লোক 10 কোটি টাকা করে আমি 30 লাখ টাকা খরচ করবো। কারণ আমি হাদি যাই, হাদি জিতু, কারণ আমি হাদির জন্য কিছু খরচ করলাম। হাদি বলবো আমি তো আপনি খরচ করতে বলি নেই ভাই, করলেন কে? ও তো বলবো আমি তো কই নাই, কারণ আমার কে খরচ করে আমি কি করবো? এখানে আমাদের এটা করা যেতে পারে, আমি আপনাকে বলি, আপনি বরং যেটা করতে পারেন টাকার লিমিটেশনের থেকে ফোকাস না করে আমি কি কি করতে পারবো না, যেমন আমি 10টার বেশি বিলবোর্ড লাগাতে পারবো না, আমি যাচ্ছে তাই পোস্টার লাগাতে পারবো না, আমি এত বেশি বাইক নিয়ে মহড়া দিতে পারবো না, তাহলে অটোমেটিকলি টাকার খরচ কমবে। কিন্তু আপনি ওটা না করে যদি ওই জায়গায় ধরে রাখেন তাহলে এটা বাস্তবায়ন করতে পারবেন, শুধু শুধু আইনের মেরিট। ধন্যবাদ।